কি অবস্থা ভাই লোক, লাস্ট 5 দিন এই ভয়ানক মালটারে আমি ব্যবহার করতেছি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে। সব মিলিয়ে প্রাইস পড়েছে 18,400 টাকার মতো, অফিসিয়াল প্রাইস। এই 5 দিন ব্যবহারে সবকিছু তো আর খারাপ হয় না, তবে এমন কিছু মেজর প্রবলেম ফেস করেছি যেটা আপনাদের অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। প্রবলেমের সমস্যা একই না? যারা এই ফোন নিতে যাচ্ছেন বা এর জন্য Moto G35 কে কনসিডার করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এই ফোন কতটুকু খারাপ, কতটুকু ভালো, আরো কি ভালো হতে পারতো, এর সমস্ত কিছু আপনাদের সাথে প্র্যাকটিক্যালি টেস্ট করব। আর যে স্মার্ট ভাইগুলো কোনো ধরনের ফোন কেনেন না কিন্তু রিভিউ ভিডিও দেখেন, তাদের এইখান থেকে ভালোবাসা রইল। তো ভাই লোক, প্রথমেই ছোট্ট একটা আংশিক আনবক্সিং। এই হচ্ছে এর বক্স। এইখানে 6000 মিলিএস লেখা এবং এইখানে লেখা 45 ওয়াট ফাস্ট চার্জার। ভালো জিনিসগুলো হাইলাইট করে পিছনে হারিকেন ধরাই দিছে। এই তো ভাই ইয়েলো বক্সের মধ্যে আরেকটা ইয়েলো বক্স, সিম ইজেক্টর পিন, সিলিকন ট্রান্সপারেন্ট ব্যাক কভার। ও ভাই ফোন, ওই 45 ওয়াটের সুপার বক্স চার্জার এবং টাইপ A টু টাইপ C কেবল। এই ছিল ভাই ওভারঅল আন্ডার বক্সের যন্ত্রপাতি। তো সামনে থেকে দেখতে কিছুটা এরকম এবং পিছন সাইড থেকে দেখতে কিছুটা এরকম। এই হচ্ছে ক্যামেরা মডিউল। আমার কাছে কেন জানি ক্যামেরা মডিউল ডিজাইনটা খুব একটা ভালো লাগে নাই, সস্তা লাগে। তাছাড়া এর ব্যাক এবং ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি, তবে ম্যাট ফিনিশিং উইথ গ্লাস টেক্সচার। অতটা ফিঙ্গারপ্রিন্ট আটকাবে না, টেনশনের কিছু নাই। আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটি লাইট গোল্ড কালার, আর একটা কালার আছে ওটা হচ্ছে স্টোন ব্ল্যাক। আমার কাছে পার্সোনালি ম্যাট ফিনিশের সাথে ব্ল্যাক কালারটাই জোস লাগছে, কিন্তু কপাল খারাপ ভাই সেটা অ্যারেঞ্জ করতে পারি নাই। এমনিতে ফ্ল্যাট ডিজাইন, চার কোণা একটু রাউন্ড, অতটা স্লিম না, 8.2 মিলিমিটার থিকনেস। এর ওয়েট একটু বেশি, 204 গ্রাম। অবশ্যই 6000 মিলিএস ব্যাটারি দিতে, সেই হিসাবে এতটুকু ওজন মেনে নিতেই হবে। আর একটা ভালো সাইডের কথা বলে রাখি, মিলিটারি গ্রেড সার্টিফাইড ফোন। হ্যাঁ ভাই, মিলিটারি গ্রেড 8108 সার্টিফাইড ফোন। এর অর্থ হলো রোদ, বৃষ্টি, তুষারপাত এবং 2 ফুট পানির নিচে ফোন ইজিলি চালাইতে পারবেন। এখন কথা হচ্ছে এই রোদ, বৃষ্টি, তুষারপাত, 2 ফুট পানির নিচে কে ফোন চালায় ভাই? লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লের কথা বলে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট এবং 690 নিটস পিক ব্রাইটনেস। এখন এই প্রাইসে অনেকে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, এরা দেয় নাই, কোনো সমস্যা নেই, তবে অন্তত 120 হার্জ রিফ্রেশ রেটটা দিতে পারতো। 690 নিটস পিক ব্রাইটনেস, ইনডোর ভিজিবলে কোনো প্রবলেম নাই, আউটডোরেও ঠিকঠাক আছে, তবে ডিরেক্ট সানলাইটের নিচে ওনার কপাল একটু হাত রাখতে হয়। ইউটিউবে ভিডিও রান করলে 2K তে ভিডিও রান করতে পারবেন, তবে প্রচুর ফ্রেম ড্রপ হয় ভাই। 1080p পর্যন্ত স্মুথলি ভিডিও রান করতে পারবেন। ভাই কালার দেখো। IPS ডিসপ্লের যে বিষয়টা আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে এর কালার অ্যাকুরেন্সি। মানে অ্যামোলেডের মধ্যে চোখ ধাঁধানো কালার শো করে না। এর কালার অ্যাকুরেন্সি ঠিকঠাকই আছে, ডিটেলসও ঠিকঠাক, তবে ভিভিটি এবং কন্ট্রাস্টটি আর একটু বেশি হতে পারতো। ভিউইং অ্যাঙ্গেলের দিকটা ঠিকঠাক আছে। ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ডিসেন্ট মনে হয়েছে। পোর্টস এন্ড বাটনে 3.5mm হেডফোন জ্যাক তুলে নেওয়া হয়েছে। এটা হচ্ছে IP রেটিং এবং ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য। নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ C এবং মাইক্রোফোন। রাইট সাইডে অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। লেফট সাইডে সিম কার্ড ট্রে এবং টপ সাইডে কিছুই নেই, একদম ফাঁকা। এইখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক মিসিং, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তারা বলছে AI দিয়ে নয়েজ ক্যান্সেলেশনের কাজ করা যাবে, তবে লোকজন এবং কোলাহল জায়গায় সেটা ঠিকঠাক কাজ করে নাই। দ্বিতীয় যে প্রবলেম, অবশ্য প্রবলেম বললে ভুল হবে, আমার কাছে কমতি লাগছে যে বিষয়টা, সিঙ্গেল বটম ফায়ার স্পিকার। 20,000 টাকার প্রাইস রেঞ্জের ফোনে এখনকার দিনে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার অনেকটা বাটন ফোনের ফিল আসে। আমার তো ভাই দিন শেষে একটা ডিজে বাহারুল না শুনলে ক্লান্তিই দূর হয় না। এতক্ষণ যা শুনলেন কোনো ব্যাপার না, এখন খেলা শুরু। ওই ক্যামেরাম্যান মিয়া গ্যালারিতে কি প্রসেসরের কথা বলতেছি ভাই। প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি হিলিও G90 ম্যাক্স প্রসেসর। এক 12 ন্যানোমিটার প্রসেসর। ইয়েস ভাই লোক, শকিং হওয়ার মতনই ব্যাপার। যারা ন্যানোমিটার বোঝে না তাদের জন্য সংক্ষেপে, এখন 3 ন্যানোমিটার দিয়ে বাজারে ফোন চলে এসেছে। সর্বোচ্চ 8 ন্যানোমিটারের ফোন চলে, এবং ন্যানোমিটার যত কম তত ব্যাটারি কম কনজিউম করবে, তত ফাস্ট এবং স্মুথ চলবে। আর একটা শকিং নিউজ, এই G92 প্রসেসর এটা মূলত G88 প্রসেসর, এটাকে মডিফাই করে G92 ম্যাক্স প্রসেসর নাম দিয়েছে। তারা মূলত আমাদের দেশের লোকজনকে অনেক আন্ডারএস্টিমেট করে। তারা ভাবে আমরা ম্যাক্স, প্রো ম্যাক্স প্লাস আর কত জিবি র্যাম সেটা দেখে ফোন কিনি। এর অ্যান্টিটিউড স্কোর দেখলে 2.5 লাখের থেকে একটু বেশি। আজকের দিনে যেখানে এই প্রাইস রেঞ্জে 4.5 লাখেরও বেশি অ্যান্টিটিউড স্কোর পাচ্ছি, সেই দিক দিয়ে এটা অনেক পিছিয়ে আছে। সংক্ষেপে বললে পারফরমেন্স খুবই হতাশাজনক। মাল্টিটাস্কিং দেখেন যদি, অ্যাপ ওপেনিং করলে খুবই ডিলে লাগছে। 19-20 সালের একটা ফিল পাবেন স্লো। গেমিং এর কথা চিন্তা করলেই অটো পাপ হবে ভাই আমল নামায়। পাবজি, ফ্রি ফায়ার খেলে ফ্রেম ড্রপ দিয়ে আপনার জীবন শেষ করে ফেলবে। মূলত বেসিক গেমগুলো খেলতে পারবেন, ক্যান্ডি ক্রাশ, টেম্পল রান, এই জাতীয় গেমগুলো, যে আমরা 13-14 হাজার টাকার ফোনগুলোতেও খেলতে পারি। 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB 128GB এবং 8GB 256GB। র্যাম টাইপ LPDDR এবং স্টোরেজ টাইপ স্টোরেজ টাইপ eMMC 5.1। কিছু করার নাই ভাই, এই স্টোরেজ ছাড়া এই প্রসেসরে সাপোর্টও করবে না, যেহেতু ব্যাকডেটেড প্রসেসর, এর জন্য ব্যাকডেটেড স্টোরেজ ব্যবহার করছে। রুকো যারা, যদি সিম্পল উদাহরণ দিয়ে বোঝায়, 2GB একটা ফাইল ট্রান্সফার করতে আমার মতো 3 থেকে 4টা বেরি শেষ হয়ে যাবে।
বাট এই প্রাইসে ইদানিং আমরা অনেক ভালো স্টোরেজ টাইপ পাচ্ছি, UFS 2.2 এর মতো স্টোরেজ, যেটা এর থেকে 15x গুণ ভালো। ব্যাটারি হিসেবে ব্যবহার করছে 6000 mAh ব্যাটারি এবং 45 ওয়াট সুপারবুক চার্জার। যদিও 12 ন্যানোমিটার প্রসেসর এখানে চার্জ একটু বেশি খায়, তারপরে ব্যাটারি এবং চার্জার নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, ভালোই করছে। ভাই লোক, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে ভাই লাইক টাইক সাবস্ক্রাইব কিছু করে রাখেন, তাহলে আবার দেখা হবে। জানি এতক্ষণ করে রাখছেন, ধন্যবাদ। ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্ট সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রথমে মেইন ক্যামেরার কথাই বলি, কোয়ালিটি ডিসেন্ট, ভালো লাইট পেলে ভালোই ছবি তোলে, কালারও ঠিকঠাকই আছে। তবে বিকেলবেলার পর থেকে অর্থাৎ আলো কিছুটা কমলে ছবি কিছুটা স্মুথ করে ফেলে, তখন ডিটেলসেরও ঘাটতি কিছুটা লক্ষ্য করবেন। আলট্রা ওয়াইড ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ কিছুটা কম মনে হয়েছে, ভালোই কম মনে হয়েছে, আরো ওয়াইড হওয়ার দরকার ছিল দাম হিসাবে। সেম দিনের পর্যাপ্ত আলোতে এখানে মোটামুটি ভালোই ডিসেন্ট ছবি তুলতে পারবেন। সেলফিতে ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা এই সময় এসে খুবই বেমানান। 8 মেগা হলেও ক্যামেরা কোয়ালিটি ভালোই লেগেছে এখানে, কোয়ালিটি শার্পনেস সবকিছু ঠিকঠাকই। ভিডিওগ্রাফিতে 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন, নো iOS, নো EOS, নো স্টেবিলাইজেশন। ভাই এই প্রাইস রেঞ্জে 4K ভিডিওগ্রাফি পর্যন্ত চলে এসেছে, সেখানে 2K দিতে পারতো, আর তারা স্টেবিলাইজেশনটা দিতে পারতো। ওএস হিসেবে থাকছে আউট অফ বক্স Android 14 এবং Realme UI 5.0। Realme UI নিয়ে কোনো ধরনের অভিযোগ নাই, কারণ তারা খুব ভালোভাবে অপটিমাইজ করে এই বিষয়টা। এই ফোনের মেন মার্কেটিং পার্ট হচ্ছে ভাই আইপি রেটিং 64, 68 এবং 69। আপনি 2 মিটার পার নিচে অব্দি সুন্দরভাবে ফোন চালাতে পারবেন। আমি 24 ঘন্টা এটাকে ফ্রিজ করে রেখেছি, তারপরেও ফোন ঠিকঠাকই কাজ করছে। কিন্তু ভাই এখন প্রশ্ন, কারাই 2 মিটার পানির নিচে যায় ফোন চালাবে? কে এই 24 ঘন্টা ফ্রিজ করে ফোন চালায় ভাই? তার থেকে যদি একটা ভালো প্রসেসর দিত, তাহলে ফোনটা ভালোভাবে চালানো যেত। এর প্রাইসের কথা বলে 8GB 128GB 18 থেকে 19,000 টাকা এবং 8GB 256GB 21 থেকে 22,000 টাকা। এই ছিল ভাই কমপ্লিট ওভারঅল Realme C75 স্মার্টফোন। এখন এই ফোন আসলে কাদের জন্য? এটা মূলত জলপরি এবং জলপাঠাদের জন্য। তাছাড়া আমি আর কোনো বিশেষত্ব দেখি না। অনেকে সাজেস্ট করবে যে অনেক ক্যাটাগরিতে যারা রঙের কাজ করে, পানির কাজ করে, সরি ভাই আমি সেটুকু সাজেস্ট করবো না, কারণ এই প্রাইসে বাজারে অনেক ভালো ভালো অপশন পাবেন, ভালো ভালো ফোন পেয়ে যাবেন। টাকা দিয়ে যখন কিনবেন ভালো ফোনই কিনুন। তো ভাই লোক, ভিডিও কেমন লেগেছে লাইক করেন, সাবস্ক্রাইব, আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ।